গ্রীষ্মের দুপুরের তপ্ত রোদে হাঁটছে তৌসির আর নাজা। আজ রোদের রোশনি নিদারুণ প্রখর মনে হচ্ছে, জ্বালিয়ে দেবে মুহূর্তেই জমিনের বুকে সমস্ত কিছু। এতটাই প্রখর যে রোদে যদি এখন পানি ঢালা হয় তাহলে তেলে পানি পড়ার মতো তেজ দেখাবে। এই রোদে হাঁটার কারণ নাজার টিকা দেওয়া। নাজা টিকা দিয়ে এলো, আজ 3 নম্বরটা দেওয়ার কথা ছিল। তৌসিরদের গ্রামের প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয়। তৌসির নিয়ে এসেছে ওকে। মহিলা ডাক্তারও ছিলেন, তাই আর তেমন অসুবিধা হয়নি, তাড়াতাড়ি দিয়ে এসেছে। তৌসির পার্টি অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই ওর বিবিজান মানে দাদিজান ওকে নাজাকে নিয়ে আসতে বললেন। অনেক জরুরি কাজ ছিল অফিসে, তারপরও নিয়ে এসেছে। কি আর করবে, বউ যখন ওর, কষ্ট তো ওকেই করতে হবে। নাজা অনেক ধীরে ধীরে হাঁটছে। ওর হাঁটা দেখে তৌসির বিরক্তির সুরে বলে, একটু তাড়াতাড়ি হাঁটো না। নাজা তৌসিরের কথায় গুনগুনিয়ে বলে, আপনার তাড়া থাকলে আপনি যান, আমি ধীরে ধীরে হেঁটে আসব। নাজার কথা কর্ণপাত হয় তৌসিরের, কিন্তু তর্ক করে না। কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে, যাদের বুদ্ধিবিদ্যা একটু কম তারাই তর্কবিদ্যায় পারদর্শী। তাই আর তৌসির কিছু বলে না। তখনই ওর চোখ পড়ে সামনে দিয়ে আসা আইসক্রিমের গাড়ি, যেটা আজকির ভাই নিয়ে এসেছেন। আজকির ভাই তাদের গ্রামের আইসক্রিমওয়ালা। তৌসির নাজাকে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবা? নাজা মনে করে হয়তো দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়াবে, তাই মাথা নাড়ায়। তৌসির আজকির ভাইকে ডেকে বলে, ও আজকির ভাই, এদিকে আও তো একটু। আজকির ভাই তৌসিরের দিকেই আসছিলেন। এখন একটু তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে আসেন। নিয়ে এসে বলেন, জি। আইসক্রিম খাইবেন ভাই? লগে ভাবি নাকি? তৌসির ওনার কথায় এক নজর নাজার দিকে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে বলে, হুম, আচ্ছা, 5 টাকার একটা আইসক্রিম দাও তো। নাজা এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে। কি পরিমাণ কিপটা হলে এমন করতে পারে একটা মানুষ? 5 টাকার আইসক্রিম? ছি ছি, কি ছোট লোকি কাজ। আজকির ভাই একটা 5 টাকার আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরকে দেন। তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবির পকেট থেকে 2 টাকা আর 1 টাকার একটা সিক্কা বের করে আজকির ভাইকে দিতে দিতে বলে, ভাই, এই নাও, 3 টাকাই নাও, পরে 2 টাকা নিবানে, আইজার নাই। আজকির ভাই 3 টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলেন, আচ্ছা ভাই। আজকির ভাই অবাক হননি এমন কাণ্ডে, কারণ এসবে ওনারা অভ্যস্ত। তৌসির জন্মগতভাবেই এমন হাড় কিপটে। আজকির ভাই চলে যান। তৌসির নাজার হাতে আইসক্রিমটা দিয়ে বলে, নাও, খাও, গরম কম লাগবে। নাজার মন চায় নিতে না, কিন্তু মস্তিষ্ক বলে নিয়েই নেই। যাই হোক, লোকটা কিনে দিয়েছে, হাড়কিপটা হলেও। নাজা হাতে নিয়ে নিকাবের ভেতর দিয়ে একটু খেয়ে নেয়, তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে নাক মুখ কুঁচকে বলে, ছি, এগুলো খাওয়া যায় নাকি? ফুড কালার গুলে আইসে রেখে দিয়েছে। এই বলে ফেলতে যায়, কিন্তু তৌসির ফেলতে দেয় না। ওর হাত থেকে নিয়ে বলে, দাও, তুমি খাইও না, আমি খামু, 3 টাকা দিয়া কিনছি। এই বলে আইসক্রিমটা খেতে থাকে। নাজা বিরক্তির সুরে বলে, হ্যাঁ খান, নির্লজ্জ পুরুষ, কিপটামির একটা সীমা থাকে। ওর কথায় তৌসির কুটকুটিয়ে হেসে ওঠে, কিন্তু কিছুই বলে না। নাজার কথাগুলো বড্ড তিতা, সব সময় তিতা কথা বলে সে, কিন্তু তৌসিরের এই তিতা কথাগুলোই ভালো লাগে। নাজা হাঁটতে হাঁটতে কাদায় পা ফেলে দেয়। কাদায় পা পড়তেই নাজা বলে ওঠে, ধুর। তৌসির খানিকটা সামনেই এগিয়ে গেছে। নাজার এই অবস্থা দেখে তৌসির ওর দিকে ফের এগিয়ে এসে নাজার বাঁ হাতের বাহু ধরে ওকে একটু সরিয়ে নিতে নিতে বলে, দেখে চলবি না, কানা বেডি। নাজা নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন তো,
রাস্তার মধ্যে এভাবে হাত ধরবেন না। তৌসির ওকে ছেড়ে দিতে দিতে বলে ওঠে, আমার বউ তুমি, আমি তোমার হাত ধরুম ঠ্যাং ধরুম, তাতে কে কি কইব? নাজা রাগী গলায় বলে, মুখ সামলান খারাপ লোক। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে বলে, চলো সামনের পুকুরে পা ধুইয়া নিবা। এই বলে নাজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে থাকে। নাজাকে নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানে নামে। নাজা নিজে পা বাড়িয়ে পা ধুতে যায়। তৌসির এটা দেখে বলে, তুমি দাঁড়াও, আমি ধুয়ে দিচ্ছি। এই বলে নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসে যায়। নাজার পা থেকে ওর জুতোটা খুলে নিয়ে পাশে রেখে দেয়। জুতোটা চামড়ার, ভিজে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তৌসির তো আবার আয়কারী মানুষ, মূলত এই কারণেও নাজার পা ধুয়ে দিচ্ছে, নয়তো বয়েই গেছে পা ধুয়ে দিতে। তৌসির নিজ হাতে পানি দিয়ে নাজার পা ঘষে ঘষে ধুয়ে কাদা ছাড়িয়ে দেয়। নাজা থমকে তৌসিরের দিকে তাকিয়ে রয়। মানুষটা টাকা পয়সার দিকে কিপটা হলেও যত্নের বেলায় মহারাজা। এই যে একজন পুরুষ হয়েও ওর পা ছুলো একদম নিরহংকারভাবে। নাজা খানিকটা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রয়। তৌসির ওর পা ধুয়ে জুতাটা সুন্দর করে হালকা পানি দিয়ে পরিষ্কার করে ওর পায়ের কাছে দিয়ে বলে, নাও পরে নাও, আর চামড়ার জুতা এমনি দৌড়ায় এসা ভিজাইতে নিও না, ছিঁড়া যাবে সকালে। নাজার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে তৌসির, সেই তৌসির যাকে বাঘ বলে জানে মানুষজন। এই দৃশ্য নিজের নয়নে দেখেও ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না নাজার মাস্টার চাচু আর ওর ৩ নম্বর চাচার ছোট ছেলে মুত্তাসিম, নাজার সাহেব ভাই। ওনারা এসেছিলেন নাজার টিকার কার্ড দিতে, কিন্তু এসে জানতে পারেন ওকে তৌসির স্কুলে নিয়ে গিয়েছে, কার্ডের প্রয়োজন হয়নি। তাই কার্ডটা ওদের কাছে দিয়ে ওনারা ফিরতে নিচ্ছিলেন নিজেদের গ্রামে। তাদের গ্রাম আবার বেশ দূরেও নয়, কাছেই। যাওয়ার সময় দূর থেকে তৌসিরা নাজাকে দেখতে পান ওরা পুকুরে নামছে, তাই নাজাকে একটিবার দেখার জন্য এসেছেন। মাস্টার চাচ্চু মানে নাদের তালুকদারের বড্ড আদরের নাজা। নাজা আর তৌসির উপরে উঠে এসে মাস্টার চাচ্চু আর সাহেব ভাইকে দেখে চমকায় সামান্য মাত্রায়। তৌসির ওনাদের দেখে মোটেও খুশি হয় না। শত্রুকে দেখে কেই বা খুশি হবে, কিন্তু তাও কিছুটা কটাক্ষের হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই আর সাহেব ভাই, কেমন আছেন? ওনাদের গায়ের চামড়া জ্বলে যায় এমন কথা শুনে। তারপরও মৃদু হেসে দুজনে মাথা নাড়িয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাস্টার চাচ্চু নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নির্লিপ্ত সুরে বলেন, কেমন আছিস? নাজা মাথা নাড়িয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? এই বলে সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেমন আছো সাহেব ভাই তুমি? কেমন আছো সাহেব ভাই? এই কথাটা বুকের অন্তঃস্থলে গিয়ে গেঁথে যায় সাহেব ভাইয়ের। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। নিজের মন চায় বলতে, তোকে অন্যের বক্ষে দেখতে কেমন থাকতে পারি বলতো, কিন্তু আফসোস, তা উনি কখনোই বলতে পারবেন না। ওনার যা বলার যা ভাবার তার শুধুই একান্ত। এই যে ওকে ভালোবাসেন, এটা ওনার একান্ত বাধ্যগত, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ না। সাহেব ভাই অল্প হেসে বলেন, এই তো আছি, তোর টিকার কার্ড দিতে এলাম, দিয়ে এসেছি, তোর সাথেও দেখা হয়ে গেল। নাজা ওনার কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে বলে, ও। মাস্টার চাচ্চু তৌসিরা নাজার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা তাহলে আমরা যাই, বাড়িতে কাজ আছে। নাজার তৌসির মাথা নাড়ায়। তৌসির নাজার হাতটা নিজের হাতের মুঠোয় আলতো করে আগলে নিতে নিতে বলে, মাঝে মধ্যে আইয়েন এমনি ভাতিজির খোঁজ খবর নিতে। মাস্টার চাচ্চু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, সে তো আসবই। মুখে এটা বললেও মনে মনে বলেন, তোর মতো শয়তানের কাছে বিয়ে দিয়েছি,
আসতে তো হবেই, স্বরেশ্বর কোথাকার। ওনারা চলতে শুরু করেন নিজেদের গন্তব্যে, আর নাজার তৌসির পা বাড়ায় তাদের গন্তব্যে। সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকান। নিজের প্রাণ সঞ্চারিণীকে দেখার লোভ সামলাতে পারেননি বিধায় তাকান, নয়তো তাকাতেন না। উনি দেখতে পান নাজার হাতটা ধরে তৌসির ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওনার চোখের সামনে একটু আগে সেই দৃশ্য ভেসে ওঠে তখন। তৌসির নাজার পা ধুইয়ে দিচ্ছিল। সাহেব ভাই পিছনে তাকিয়ে থাকতে থাকতে সামনে দিয়ে এলোমেলো পা ফেলতে ফেলতে মনে মনে বলেন, আমাদের যতবারই দেখা হবে ততবারই আমাদের বিচ্ছেদ হবে। শত বিচ্ছেদের বহরেও আমি তোমায় ভালোবেসে যাব একান্তে। এই বলে সামনে দিয়ে তাকিয়ে হাঁটতে শুরু করেন আর নিজের চুলে নিজের হাত বুলাতে বুলাতে মৃদু হেসে বলেন, তোমায় না পাওয়ার আকাঙ্ক্ষায় মনও পড়বে, আবার তোমায় বারংবার মনেও পড়বে। নাজা রান্নাঘরে টুকটাক কাজ করছিল এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে। ও একটু গরমে ঘেমে একেবারে একাকার হয়ে যায়, তাই এসেছে ঘরে একটু বাতাস খাবে বলে। ঘরের ভেতর যখনই পা রাখবে তখনই ঘর থেকে বের হয় তৌসির। দুজনে ধাক্কা খেতে খেতে গিয়েও খায় না, একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে। নাজাকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির কিছুটা পিছনে সরে যায়। নাজা লক্ষ্য করে তৌসিরের পরনে কালো কাপড়ের একখানা লুঙ্গি। নাজা এটা দেখে ভ্রু কুঁচকায়। সত্যি বলতে জীবনের প্রথম দেখল কাউকে কালো লুঙ্গি পরতে। ওর বাপ চাচারাও লুঙ্গি পরেন, কিন্তু এমন রঙের কখনোই পরেন না। তৌসিরের চুলগুলো এলোমেলো, কপালেও কিছুটা লুটিয়ে আছে। তার উপর তৌসির সবসময় পাঞ্জাবি পরে, শার্ট পরে না। কিন্তু আজ নাজা দেখছে ভিন্নতা। তৌসির ক্রিম কালারের একটা হাতা লম্বা শার্ট পরেছে। বড্ড সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে। নাজা মনে মনে ভাবে, এভাবে নায়ক সাজলেন যে, এই কিপটা, ব্যাপারটা কি? কিন্তু সরাসরি জিজ্ঞেস করে না। মন বা মস্তিষ্ক একবারও সংকেত দেয় না যে, একটাবার জিজ্ঞেস করি কই যাবেন উনি। নাজাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, আইজ আমি রাইতে আসতে নাও পারি, তুমি সিমরানডে নিয়া ঘুমাইয়া যাইও, যদি ডরাও। নাজা তৌসিরের কথায় ওর দিকে মুখ তুলে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। এই বলে তৌসিরকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তৌসির একইভাবে দাঁড়িয়ে রয়, মনে মনে ভাবে কত বড় শয়তান্নি। জামাই চলে যাচ্ছে অথচ একটাবার জিজ্ঞেসও করল না কোথায় যাচ্ছে। তৌসির ঘাড় ঘুরিয়ে নাজাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি বহুত বেয়াদব একটা মহিলা, তালুকদারের মাইয়া। নাজার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রুক্ষ নয়নে চেয়ে বলে, আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে? তৌসির নাজার কথায় কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণেই থেমে যায়। ওর চোখে পড়ে ওদের মধ্যে থাকা দূরত্ব। বেশ দূরেই দাঁড়িয়ে আছে নাজা। না, এত দূরে দাঁড়িয়ে থেকে কথা বললে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না। তাই তৌসির ওর দিকে এগোনোর জন্য পা ফেলতে ফেলতে বলে, এই যে আমি তোমার জামাই, তোমায় যাচ্ছি বললাম, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি। এই বলে নাজার সামনে এসে দাঁড়ায়। নাজা বিষাক্ত কাটা দেওয়া নয়নে তৌসিরের দিকে তাকিয়ে তিক্ত সুরে বলে, রাতে যাচ্ছেন, তাহলে আর কোথায় যাবেন? নিশ্চয়ই অবৈধ নেশার কাজে, আর নয়তো বেশ্যাদের বিছানায় নিজের শখ মিটাতে। তৌসিরের মেজাজটা এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে, আর এখন নাজার এই কথা শুনে মন চাচ্ছে নাজার গাল একটানে ধরে ফেরে নিতে। অতিরিক্ত কথা বলে এই মেয়ে। তৌসির ওর দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, চরমাইরা নাকমুখ সমান কইরা ফেলমু বেয়াদ্দব মহিলা। তৌসিরের কথা শুনে নাজা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি কি মিথ্যা কিছু বলেছি?
আপনি তো এগুলোই করেন। তৌসির নাজার কথায় দাঁতে দাঁত চেপে চারিদিকে তাকায়। নিজের মাথায় কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাগে মগজ গলে যাচ্ছে। নাজার জায়গায় অন্য কেউ থাকলে আজও শেষ দিন হতো, কিন্তু নাজা কেউ কিছু করতে পারবে না, করলেই বিপদ। তৌসির অল্প সুরে চিৎকার করে বলে, তোর এক হাত লম্বা থুতা সামলে নে, নয়তো একটানে থুতা ফাইরা আম্বরখানা নিমো। এই বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। এখানে থাকলে এখন খুন করতে ইচ্ছে হবে, খুন। নাজা তৌসিরের যাওয়ার পানে নির্লস চোখে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, আমার নিয়তি এত নিকৃষ্ট কাউকে কিভাবে আটকে নিতে পারল। নাজা উদাস হয়ে বিছানায় বসে পড়ে। মন চায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে নীরব কোথাও, যেখানে কেউ থাকবে না ও ছাড়া। একটু শান্তি প্রয়োজন, একটু শান্তি, আর কিছু নয়। কাউকে চায় না, শুধু একটু মুক্তি চায়। রাত তখন 11টার কাছাকাছি। সেই অন্ধকার কারাগারে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তৌসির আর মিনহাস মামা। সাথে রুদ্র দাওয়ানও আছে। রুদ্র দাওয়ান আবার তৌসিরের বন্ধু মানুষ। যেখানে তৌসির সেখানেই রুদ্র। এক আত্মা দুই দেহ বলতে গেলে। তারা ছোটবেলা থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে। যদিও রুদ্র তৌসিরের থেকে 1-2 বছরের ছোট, তবে বন্ধুত্ব কি আর বয়স দেখে হয়? এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মন আঁকড়ে থাকে একে অপরে। তৌসির সেই নির্যাতিত মেয়েটির সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে। মেয়েটির নাম চীনা। বিগত কয়েকদিন যাবৎ যার উপর চলছিল পীড়ন, যন্ত্রণাক্লিষ্ট অত্যাচার। মেয়েটির অবস্থা আর মানুষের মতো নয়, পশুর মতো হয়ে গেছে। এখন বলতে গেলে প্রায় অর্ধমৃত সে। অবদমিত হতে হতে ওর সারা শরীর রুধিরসিক্ত হয়ে গেছে। শরীরের পচা ক্ষত দিয়ে পোকা বেয়ে পড়ছে, সঙ্গে সাদা স্যাঁতসেঁতে পুঁজ পচা রক্ত। চোখ বেয়ে পানির বদলে রক্ত পড়তে পড়তে রক্তের দাগ গালে আটকে গেছে। ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে আছে বিশ্রী রূপে। চুলগুলো থেকে পোকা পড়ে যাচ্ছে। হাতের প্রতিটা আঙুল 2 বার করে ভাঙা হয়েছে। এখন শুধু নামেই বেঁচে আছে, হায়াতের জোরেই হয়তো টিকে আছে। তৌসির ওর সামনে বসে ওকে জিজ্ঞেস করে, ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো দিয়ে দে মাগি। চীনা নিরস হয়ে মাথা 2 দিকে নাড়ে, উত্তর দেয়, অসম্ভব। আমি তোদের মতো পশুদের এভাবে জিততে দেব না। তৌসির ওর কথায় চারপাশে তাকায়, তারপর আবার ঠান্ডা গলায় বলে, ডকুমেন্টস দে বলছি। তৌসিরের বলার ধরন বদলালেও মেয়েটির ক্ষেত্রে তা হয় না। সে জিদ নিয়েই উত্তর দেয়, সম্ভব নয়। আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট। তৌসিরের টিমে বহুরূপী হয়ে প্রবেশ করে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করেছে। তৌসিরদের ভালো মানুষের মুখোশটা খুলে দিতে, কিন্তু তার নিয়তি তার সাথ দেয়নি। ওরা জেনে গিয়ে ওকে এমন অমানবিক নির্যাতন করেছে যাতে ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। কিন্তু তৃণার একটাই কথা, মৃত্যু হলে হোক, দেশের সাথে বাটপারি করা যাবে না। অথচ প্রকৃত সত্য দেশরক্ষীরাই দেশের খয়রাতে লিপ্ত। তৌসির বুঝে যায় ও কোনোভাবেই মানবে না, তাই কি আর করবে। হাত বাড়িয়ে শক্ত হাতে তৃণার চুল টেনে ধরে ওর কপাল বরাবর দেয়ালে ঠেসে দেয়। তৃণার চোখ, ভুরু, কপাল ফেটে ছেঁচে যায়, কিন্তু ওর মৃত্যু ওকে চায় না। তাই ও বেঁচে থাকে, শ্বাস ফেলে। চিৎকার করার শক্তিও নেই আর, থাকলেও করতো না, কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাবে না। তৌসির ওর মাথা ছেঁচে নিয়েও দেখে বেঁচে আছে। রুদ্রর দিকে হাত বাড়িয়ে বলে, রুদ্র, কিছু দে। রুদ্র এদিকে ওদিকে খুঁজে নিজের লুঙ্গির কোমরে গোজা একটা কাপড় কাটার কেচি ওর হাতে তুলে দেয়। এটা রুদ্র অবশ্য অন্য কাজে নিয়েছিল, কিন্তু এখন এই কাজে লাগছে। তৌসির তৃণার চুল আরও শক্ত করে ধরে।
ওকে দেয়ালে ঠেসে ধরে গলায় পেটের দুই পাশে পিঠে ইচ্ছে মতো কেচি দিয়ে কোপ দিতে থাকে। ট্রিনার রক্তে মাটি ভিজে যায়। ওর গায়ে লেগে থাকা ময়লা রক্তের সাথে ধুয়ে পড়ে। ওর শরীরটা একটু দুলে ওঠে, সাথে ওর পীড়িত প্রাণটাও ঝরে যায় নিমিষে। ওর প্রাণটা চলে যায় তখনই, যখন তৌসির ওর গলায় কোপ মেরেছিল। তৌসির শেষ একটা কোপ মারে ওর মাঝ পিঠে। তারপর কেচি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, পানি আন। এর রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে তফাৎ নাই, তাড়াতাড়ি হাত ধুই। রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। তৌসির এটা দেখে ওর দিকে ভ্রু কুঁচকে বলে, কিনে নিয়েছিস সাথে, নাকি বাড়ি থেকে? রুদ্র হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, আরে না, বাড়ি থেকে আনছি। এই বলে তৌসিরের হাতে পানি ঢালতে শুরু করে। রুদ্রের কথায় তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে, তাইলে ভালো। টাকা দিয়ে পানি কিনে এসব মাগিদের রক্ত ধুয়ে কোনো ফায়দা নাই। মিনহাজ মামা এতক্ষণ সব পরখ করছিলেন চুপটি করে, কোনো এক্সট্রা কথা বলেননি। কিন্তু এখন মুখ খোলেন, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাপরে, তাড়াতাড়ি চল, সুনামগঞ্জ যাইতে হবে। তৌসির হাত ভালো মতো ধুতে ধুতে বলে, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। ওখানে আরেক মাগির পোলারে দাফন করতে হবে, ওর ডানা বেশি মিল্লা গেছে। রুদ্র পানির খালি বোতলটা পাশে ফেলে দিয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে কি করবি? তৌসির ওর ফেলা বোতলটা হাতে নিতে নিতে বলে, হালা এডি ফেললি কেন? অন্য সময় পানি আনতে পারমু। আর এর ব্যবস্থা তন্ময় চাচা করব। ওনার এক সায়েন্টিস্ট বন্ধু মাইনষের মাংস চাইছে, ওই মাংসই দিয়া দিবনে। রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা, তাইলে আমরা আমাদের কাজে যাই। মিনহাজ মামা কারাগার থেকে বের হতে হতে বলেন, হ্যাঁ, যাই চল। এই বলে সবাই বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে তাকায় ওই মেয়েটার লাশের দিকে, আর মনে মনে শোধ করে, তালুকদারের মাইয়া, তোমায় এমন অবস্থায় দেখার স্বপ্ন দেখেছি আমি। এই বলে ঠোঁটে বিদ্রূপের কূটচালকের মতো একটা হাসি এনে হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত কুঁচকে কোমরে ঠেসে রাখতেই বেরিয়ে যায়। ওর পিছনে পড়ে রয়েছে এক নীরব দেশপ্রেমীর ক্ষণে ক্ষণে নির্দয় যন্ত্রণায় বলি হওয়া দগ্ধ মৃতদেহ, যে শুধু চেয়েছিল একটু ন্যায়, কিন্তু তা করতেই পারেনি। তার আগেই মানুষরূপী এই জানোয়াররা তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, তাও বিশ্রীভাবে। রাত এখন 2টোর কাছাকাছি। একটা ছোট নৌকায় তৌসির, রুদ্র দেওয়ান, নুহমান শাহ, কেরামত আলী, সাথে 2জন পালোয়ান নিয়ে ওরা এগোচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর এক কিনারার দিকে। এগোচ্ছে বললে ভুল হবে, কারণ ওরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। একটা বড় ফিশিং বোটে উঠেই ওরা একে একে সামনে এগোয়। সামনে দেখতে পায় মাঝখানে একজন লোক চেয়ারে বসে আছে। আলতো আলো লাইটের সাথে চাঁদের চাঁদনিতে তৌসিররা স্পষ্টই ওদের দেখতে পাচ্ছে। সেই লোকের চারপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডা সান্ডা টাইপের লোক। লোকটির নাম ইজ্জত আলী। তৌসিরকে দেখে সে বিকৃত হাসি দিয়ে উঠতে উঠতে বলে, কি রে, তুই আইলি? তোর লাইগ্যাস না ঘুমাইয়া অপেক্ষা করছিলাম। তৌসির ইজ্জত আলীর কথায় মেকি হেসে ঘাড় ঘুরিয়ে নিজের লোকেদের দিকে একবার তাকায়। তারপর সামনে তাকিয়ে নিজের লুঙ্গির নিচের এক কোণা তুলে দিয়ে হাতে নিয়ে 2 কদম এগিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, হ ভাই, আইলাম। এখন আমার মালগুলা আমারে দিয়া দেন তো দেখি। ইজ্জত আলী ওর কথাটা ঠিক গায়ে মাখে না তেমন। উল্টো ভাব নিয়ে লুঙ্গির কোণ হাতে তুলে নিয়ে আসতে আসতে বলে, আমার এলাকায় যেই মাল আহে সেই মাল আমার হইয়া যায়, তাই ফেরত পাওয়া সম্ভব নয়। তৌসিরের রাগ ওঠে, কিন্তু রাগ না ঝেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, 11 লাখ টাকার মাল তোমার এলাকায় আইয়া আটকাই গেছে, তাই ক্যাচাল না কইরা দিয়া দাও মালের নৌকাটা।
ইজ্জত আলী তাচ্ছিল্যের সহিত বলে ওঠে, তুই আমার এলাকায় ব্যবসা করবি আর আমারে ভাগ না দিয়া চইলা যাইবি? এটা হইব না। মাল নিতে হইলে ভাগ দিতে হইব। তৌসির ভ্রু কুঁচকায়। কত? ইজ্জত আলী চারপাশে একবার তাকায়, তারপর ভাবলেশীনভাবে বলে, বেশি না, 2 লাখ প্রতি 10 লাখে হইব। তৌসির এটা শুনে মুচকি হাসে, তারপর জিহ্বা কামড়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত আলীর বাগালে। এক থাপ্পড়েই ঠোঁট ফেটে পিচকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসে। তৌসির দাঁত চেপে বলে ওঠে, পয়সা বাঁচাইতে সিরা লুঙ্গি তালি দিয়া পড়ি, আর তুই কস বিনা কারণে তোরে দিতাম 2 লাখ টাকা। ইজ্জত আলীর লোক ওদের দিকে তেড়ে আসতে নেয়। তৌসির হাত দিয়ে থামিয়ে ওদের চিৎকার করে বলে, এই খানকির পোলারা, থাম, নয়তো সব কয়টারে কুত্তার মতো টাইনা ছিঁড়ম। এমন হুঙ্কার শুনে ওরা কিছু সময়ের জন্য থেমে যায়। তৌসির ইজ্জত আলীর কলার 2 হাতে টেনে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোর মতো বহুত বগারে আমি আমার জীবনে ঠিক করছি, তাই আমার লগে পাঙ্গা নিস না, নয়তো বংশের বাতি জ্বালানোর ওইটা লগে থাকবো না। ইজ্জত আলী এত বড় অপমানে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, শরের বাচ্চা, তুই আমার ইজ্জতের উপরে কথা কস? তৌসির ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য করে বলে, হালা ইজ্জত হুন, তোরে আমি লুঙ্গি ছাড়া বেজ্জত রূপে ঘুরামু সারা সিলেট বিভাগ। তুই জানোস না কত বড় খবিশ আমি। ইজ্জত আলীও খবিশের উপরে খবিশ। সেও তেড়ামি করে বলে, আমি দিমুনা মাল, কি ছিড়বি ছিড়। তৌসিরের রাগে মগজ ফুটতে শুরু করে, কিন্তু তাও নিজেকে দমন করে নেয়, কারণ রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বৃথা। ও ইজ্জত আলীর কলারে আরও শক্ত হাতে টেনে ধরে তিক্ত সুরে বলে, কাফন ছাড়া তোরে এই মাঝ নদীতে দাফন দিয়া দিমুরে, মুনাফিকের বাচ্চা, চুপচাপ মাল দে। তৌসিরের কথায় ইজ্জত আলী ভয় তো পায়, কিন্তু নিজের জেদ আঁকড়ে ধরে বলে, কি করার কইরা নে, দিমুনা মানে দিমুনা। তৌসির ওর কথায় কিছু সময় ওর চোখের দিকে তাচ্ছিল্যের সহিত তাকিয়ে রয়, তারপর ডান হাতে ওর কলার চেপে ধরে বাঁ হাত দিয়ে নিজের কোমরে গুজে থাকা লোহার চাপাতি বের করে, যার ধারালো ফলাটি রক্তের জন্য চেয়ে আছে। এই চকচকে চাপাতিটা ইজ্জতের গলায় ধরে বলে, তোর সাউয়া সহ কুচি কুচি কইরা দিমু, বেশি কিছু না। এই বলে চাপাতিটা শক্ত হাতে ধরে নেয়।